হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ তোমাদের এমন একটি গল্প শোনাবো যে গল্পটি শোনার পর তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে মূল গল্পটি তোমাদের সাথে শেয়ার করি। আমার স্বামী কয়েকদিন ধরে রোজ সময় পেলেই জানালা খুলে নিচে পাশের বাড়ির উঠানের দিকে তাকিয়ে থাকে। প্রথম প্রথম আমি সেটাকে স্বাভাবিক ঘটনা বলে মনে করে ব্যাপারটা খুব একটা আমলে নিইনি। কিন্তু সেটা যখন আমার চোখের সামনে ঘন ঘন হতে লাগলো, তখন আর নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না। খুব জানার ইচ্ছে হতে লাগলো ঘটনাটা আসলে কি। আমার স্বামী আশরাফ নিচে তাকিয়ে পাশের বাড়িতে কি এমন জিনিস অমন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে, তা জানতে স্বামীর বিরুদ্ধে আমি তলে তলে গোয়েন্দাগিরি শুরু করলাম। কখন সে জানালার সামনে গিয়ে দাঁড়ায় তাই লক্ষ্য করতে থাকলাম। ইচ্ছে আছে ঠিক তখনই গিয়ে তাকে জিজ্ঞেস করব, কি দেখো অমন করে। এরপর থেকে দুদিন ধরে সে অফিসের কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ল। তার জন্যই হয়তো জানালার কাছে যাওয়ার সময় পাচ্ছে না সে। আমি যে তাকে নজরে রাখছি তা কিন্তু মোটেই বুঝতে দিলাম না। সেও এই সম্বন্ধে কিছু আন্দাজ করতে পারল না। এ বাড়িটা ৩ তলা আর পাশের বাড়িটি হাফ বিল্ডিং, টিনের চৌচালা বিশিষ্ট ঘরবাড়ি। মাঝখানে মোটামুটি ভালোই বড়সড় একটা কাঁচা উঠোন। সেখানে প্রায়ই আমি দেখতে পাই বিভিন্ন ঘরের ভাড়াটিয়ারা বসে গল্প করে সময় কাটায়। শীতের দিনে ভাড়াটিয়াদের বউ ঝিয়েরা ঘরের বাইরে এসে উঠানে রোদ পোহাতে বসে থাকে। ৩ তলা থেকে তা ভালো করেই দেখতে পাওয়া যায়। পাশের বাড়ি হলেও এ বাড়ি ও পাশের বাড়ির মধ্যে রাত আর দিন তফাত। ওখানে সব নিম্নবর্গের মানুষ বসবাস করে, আর এখানে সমাজের উঁচু শ্রেণীর মানুষ। যার পর নাই তাদের ও আমাদের সমাজ এক হলেও অঘোষিতভাবে তা আলাদা। নয়তো এ বাড়ির সবাই পাশের বাড়ির মানুষদের এড়িয়ে চলতেই বেশি পছন্দ করে। এ বাড়ির মানুষ ও বাড়িতে যায় না বললেই চলে। কিন্তু ও বাড়ির অনেক ভাড়াটিয়া ঠেকাবে ঠেকায় এ বাড়িতে মাঝে মাঝে আসে। আর পাশের বাড়ির মালিক তিনি থাকেন ঢাকায়। তিনি অবশ্য এ বাড়ির মালিকের অনাত্মীয় হলেও আত্মীয়ের অধিক অধিকার রাখেন। সপ্তাহ খানেক পরে হঠাৎ করে একদিন আমার সামনে সুযোগ এসে গেল। আশরাফকে দেখলাম জানালার কাছে দাঁড়িয়ে আছে। সেই অবস্থায় তাকে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি গো, তুমি নিচের দিকে তাকিয়ে প্রতিদিন কি দেখো? আমার স্বামী স্বাভাবিকভাবে বলে, কই কিছু না তো। আমি তার কথা বিশ্বাস করতে পারলাম না। পুরুষ মানুষের চোখ দুটি কিসের দিকে বেশি আকৃষ্ট হয় তা তো আর আমাকে কারো বলে দিতে হবে না। আমি তা ভালো করেই জানি। তাই স্বামীর সরল কথা আমি এত সহজে মেনে নিতে পারছি না। অবশ্য পাশের বাড়িতে অমন কেউ নেই যে আমাকে টেক্কা দিতে পারে। আর ওরা তো অনেক দিন ধরেই সেখানে আছে। আগে তো কখনো এমন স্বভাব ছিল না আমার স্বামীর। তবে হঠাৎ করে কি এমন দেখার জিনিস গজালো সেই বাড়িতে, তা আমাকে জানতেই হবে। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই নিচের সেই বাড়িতে দেখার মতো কিছু একটা অবশ্যই আছে। নইলে প্রতিদিন সে একই রুটিন মেনে চলছে কেন? সেদিন থেকে আমার স্বামী জানালার কাছে কম যায়। আমিও তাই সবসময় একটা চোখ সেদিকেই রাখি। কিন্তু এখন আর ওকে জানালার কাছে বেশি যেতে দেখি না। বুঝতে পারলাম বোকামি করে ফেলেছি। জিজ্ঞেস না করে পিছনে দাঁড়িয়ে উকি দিয়ে দেখলেই সব আমার কাছে পরিষ্কার হয়ে যেত। এখন আমার স্বামী নিশ্চয়ই সাবধান হয়ে গেছে। তাকে ধরা এখন কি আর আমার পক্ষে এত সহজ হবে? জানি সেই রকম কিছু হলে মোটেই সহজ হবে না। কিন্তু আমিও হাল ছাড়বার পাত্রী নই। বিয়ের পরে মা আমাকে পৈপি করে বলে দিয়েছেন, শোনো মা, পুরুষ মানুষকে কখনো চোখের আড়াল করতে নেই। তবে দেখবি কই না কই গিয়ে একটা না একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। মায়ের কথাটি কিন্তু আমি কখনো ভুলি না। এই পুরুষ মানুষগুলো বড়ই অদ্ভুত, কখন কি করে বসে তার কোনো গ্যারান্টি নেই। তাই আমিও ভালো মতো সাবধানে থাকি। স্বামীকে যথাসম্ভব চোখের দৃষ্টিতে বেঁধে রাখার চেষ্টা করি। একদিন আমার স্বামীকে বললাম, টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার দরকার, চল মার্কেটে যাই। আমার স্বামীর শরীর ভালো নয় বলে আমাকে একাই মার্কেটে যেতে হলো। তাই বাধ্য হয়ে তাকে ঘরে রেখে মার্কেটে গিয়ে এটা সেটা কিনে তাড়াতাড়ি ফিরে এসে দেখি ঘরের দরজা খোলা। আমিও আর ডাক না দিয়ে আস্তে আস্তে ঘরের ভিতর প্রবেশ করলাম। এদিক সেদিক খুঁজে তাকে সন্দেহ করা জায়গায় গিয়ে খুঁজে পেলাম। জানালার শিক ধরে পাশের বাড়ির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আজ আর আগে সেই ভুল করলাম না। চুপিসারে তার পিছনে গিয়ে নিচে উকি দিয়ে দেখলাম দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে পাশের বাড়ির উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি আসার সাথে সাথেই সে পালিয়ে গেল।
আর আমার স্বামী তার দিকেই অমনভাবে তাকিয়েছিল। বাহিরে কি ছিল মানুষ না অন্য কিছু তা আমি কখনোই দেখতে পারিনি। আর একটু আগে এলে হয়তো দেখতে পেতাম। আমি মনে মনে ভাবলাম কি ভুল করেছি, আর একটু আগে এলেই সব পরিষ্কার হয়ে যেত। কিন্তু আজ আর সেই সুযোগ হয়নি। হঠাৎ একটা দৃশ্য দেখে আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। আশরাফের গায়ে পড়ে যাচ্ছিলাম প্রায়, কিন্তু জানালার শিক ধরে নিজেকে সামলিয়ে নিলাম। তাই দেখে আশরাফ চমকে উঠে জিজ্ঞেস করে, তুমি কখন কোনো সময় এলে? দরজাকে খুলে দিল। আমি বললাম, তুমি কোনো কথা বলবে না আমার সাথে? নিচে তাকিয়ে দেখলাম নিচের উঠানে এখনো নির্লজ্জের মতো জানালা দিয়ে তুমি কি এমন দেখছ? তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। ওদিকে তাকিয়ে চোখের জল ফেলে বললাম, জানি না তিনি শুনতে পেলেন কিনা, তবে আমার মুখ ও বলার ভাব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি তাকে সন্দেহ করা শুরু করলাম। আমার মন থেকে কিছুতেই সন্দেহর ভারটা সরাতে পারছি না। সেখানে সন্দেহ ছাড়া কিছুই ছিল না আমার। আমার স্বামী আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আমি তার কোনো কথা শুনতে রাজি হলাম না। সেদিন থেকে 1 সপ্তাহ ধরে দুইজন দুই রুমে থাকি। স্বামীর সব কাজ নীরবে করে যাই, কিন্তু কথা বলতে মন চায় না। ভাবি আমার স্বামীর এমন স্বভাব, আমি কখনো স্বপ্নেও তা ভাবতে পারি না। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। সে মানুষটা মোটেও খারাপ নয়। হয়তো চোখের নেশায় পড়ে গিয়েছিল, কিন্তু জানালা দিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না। তাহলে আমার স্বামী জানালা দিয়ে কি এমন দেখে? আমার সন্দেহ মনে লেগেই থাকলো। এখন আর কতদিন ধরে জানালার ধারে কাছেও যায় না সে। হয়তো নিজের ভুল এখন সে বুঝতে পেরেছে। আর আমি বা নিজের স্বামীকে শুধু শুধু একা দোষী ভাবছি কেন? ভাবলাম একদিন গিয়ে কয়েকটি কথা ওনাকে ভালো করে শুনিয়ে আসব। কিন্তু কাকে শোনাবো এই কথা? বলবো এভাবে আমার স্বামীর দিকে তাকিয়ে না থেকে নিজের মানুষটার দিকে নজর দিক। কিন্তু আমি কাকে বলবো সেই কথা? আমি তো কাউকে দেখতে পাইনি। আমি যদি শিওর কাউকে দেখতে পারতাম তাহলে এই কথাগুলো সেই মানুষটাকে বলা যেত। কিন্তু আমি ভাবলাম ওই বাড়িতে মহিলারা আছে, তাদেরকে এই কথাগুলো বলে আসি। কিন্তু মনে মনে ভাবলাম একজনকে সরাসরি না থেকে তাকে শুধু সন্দেহ করা ঠিক না। আর আমি যে কথাগুলো বলতে ভাবছিলাম তাও তো বলা ঠিক হবে না, কারণ আমি তো কাউকে দেখতেই পাইনি। যদি কাউকে ধরা যেত তাহলে হয়তো কথাগুলোর আগেই বলতাম। যাই হোক, আমি আমার স্বামীর সাথে ঝগড়া করলাম, কিন্তু যেতুতুক সরাসরি কাউকে দেখতে পাইনি, সেহুতুক স্বামীর সাথে ঝগড়া করার কোনো মানে হয় না। আমি ভাবলাম যেদিন নিজ চোখে দেখতে পারবো সেদিন হবে বোঝাপড়া। আজ মনে মনে সিদ্ধান্ত নিলাম স্বামীর সাথে ঝগড়া মিটিয়ে ফেলব। তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিলাম। আশরাফ বসে বসে টিভি দেখছে। আমি তো তার সাথে কথা বলি না, তাই টিভিতে এটা সেটা দেখেই সে এখন সময় কাটায়। আর সকাল হলে তো অফিসে যাওয়ার ব্যস্ততা শুরু হয়ে যায়। নিজেকে আয়নার সামনে ভালো করে আরও একবার দেখে নিয়ে তারপর ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলাম। ভাবছি হঠাৎ করে পিছন থেকে হাত দিয়ে তার চোখ দুটি ধরে চমকে দিব। ড্রয়িং রুমে টিভি চলছে, কিন্তু আশরাফ সেখানে নেই। সে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে সেখানেই পিছন থেকে চোখ বেঁধে তাকে চমকে দিয়ে বললাম, আর ঝগড়া নয়। কিন্তু হঠাৎই আশরাফ পকেট থেকে কিছু একটা বের করে জানালা দিয়ে নিচে ছুঁড়ে দিল। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, তুমি কি ছুঁড়ে দিলে? চিঠি মানে প্রেমপত্র। আশরাফ আমার দিকে তাকিয়ে বলে, কিছু না। তবে হিমা, তোমার মাথাটা শীঘ্র নষ্ট হতে চলেছে। বাজে চিন্তা বাদ দাও। আমি তার কথা বিশ্বাস না করে কাছে গিয়ে নিচে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম আমার চোখের ভুল হবে হয়তো। আশরাফকে বললাম, আমি ঠিক করেছি আজ থেকে তোমার সাথে আর ঝগড়া করব না। তুমিও আমার মনে কষ্ট লাগে এমন কাজ করো না প্লিজ। আশরাফ হেসে বলে, ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমি কখনোই এমন কাজ করব না কখনো, যাতে তুমি কষ্ট পাও। সেদিন আমরা অনেক জায়গায় ঘুরতে গেলাম, কিন্তু পরদিন জানালার কাছে একটা 1000 টাকার নোট পড়ে আছে দেখে তুলে নিলাম। বুঝতে পারলাম কালকে আশরাফ জানালা দিয়ে তবে টাকা ছুঁড়ে মেরেছে। তাড়াহুড়ো করে একটা হয়তো পড়ে গিয়েছিল। টাকাটা তুলে নিয়ে রেখে দিলাম। রাতে বাসায় ফিরে এলে 1000 টাকার নোটটি আশরাফের হাতে দিয়ে বললাম, সকালে পেলাম জানালার কাছে পড়েছিল। আশরাফ বলল, তুমি পেয়েছ, তোমার কাছেই রেখে দাও। আমি টাকাটা ওর হাতে তুলে দিয়ে বললাম, আমার এই মাসের হাত খরচের টাকা প্রায় সবই জমা হয়ে আছে।
আশরাফ আর কিছু না বলে টাকা পকেটে ঢুকিয়ে নেয়। মাসখানেক ভালোই কাটল আমাদের, কিন্তু হঠাৎই সবকিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আমি শুধু দেখে কষ্টে পেলাম, কিছু করতে পারলাম না। প্রতিদিনের মতো ঘরের টুকিটাকি জিনিসপত্র গুছাতে গুছাতে হঠাৎ সেই জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। নিচের দিকে চোখের দৃষ্টিটা না চাইতেও চলে গেল। এমন দৃশ্য নিজের চোখে দেখতে হবে তা কল্পনাও করতে পারিনি আমি। আমার স্বামী একটা বয়স্ক মহিলার ঘরে প্রবেশ করছে এবং তাকে কিছু টাকা পয়সা দিয়ে চলে আসছে। কেউ দেখার আগেই আমি জানালা থেকে মুখটা সরিয়ে নিলাম। আমি ভাবলাম, আমার স্বামী তো কিছু হয় না, এই মহিলার তাহলে আমার স্বামী তাকে টাকা দিল কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আজকে এই দৃশ্য দেখতে পেয়েও আমার মাথা চক্কর দিয়ে উঠল না। এর কারণ হলো ওই মহিলাটিকে আমার জানা নেই। আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, আশরাফ, তুমি তো বলেছিলে তোমার মনে কথা আমার কাছে বলবে। বিয়ের আগে তুমি আমায় কথা দিয়েছিলে তুমি আমার সাথে তোমার সকল কথা শেয়ার করবে। তাহলে আজ জানতে চাই এই মহিলাটিকে যার দিকে তুমি তাকিয়ে থাকো সে তোমার কি হয়? আমি আমার স্ত্রীকে বললাম, আমার প্রতি তোমার বিশ্বাস আছে, যদি থাকে তাহলে এই প্রশ্ন আমাকে আর দ্বিতীয়বার করবে না। কেন করব না? আমাকে তোমার বলতেই হবে উনি কে, ওনার সাথে তোমার কিসের সম্পর্ক? এই কথা বলার সাথে সাথেই আমার স্বামী আমাকে একটি জোরে চড় মারে। আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি কান্না করতে লাগলাম। আমার স্বামী তখন বলল, আমার চোখের আড়াল হয়ে কান্না করো। যে স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না তার প্রতি আমার কোনো দায়িত্ব নেই, তার দুঃখ বুঝার দরকারও আমার। আমার স্ত্রী তখন বলল, এই সংসারে আমি আর থাকতে চাই না। খুব স্বাভাবিকভাবেই নিচে নেমে এলাম। তারপর পাশের বাড়ির ভিতরে প্রবেশ করে সেই ঘরের সামনে এসে দাঁড়ালাম। নিজেকে একটু সামলিয়ে নিয়ে দরজা ধাক্কা দিলাম, দরজাটা খোলাই ছিল। দেখতে পেলাম আমার স্বামী কতগুলো টাকা সেই মহিলার হাতে দিয়ে বলছে, এই টাকাগুলো রাখো, শেষ হলো আমাকে জানিও, আমি তোমার জন্য আবার টাকা নিয়ে আসব। তোমার ওষুধ যা লাগে কিনে নিও। আমার মাথায় একটা কথাই সারাক্ষণ ঘুরপাক কাটছে, সেই মহিলাকে আমার স্বামী টাকা দেয় কেন? তার সাথে কিসের সম্পর্ক? আমার মনকে আমি কিছুতেই বুঝাতে পারছি না। আমার মনের সন্দেহ লাগলো, তাহলে কি ওই মহিলার সাথে? না, আমি কিছুই ভাবতে পারছি। আমি আর এই সংসারে থাকব না। আমি আমার বাবার বাড়ি চলে এলাম। কিন্তু আমার বাবা জিজ্ঞাসা করলো, কিরে মা, তুই হঠাৎ চলে এলি যে? আমি বললাম, বাবা, আমি আর আমার স্বামীর বাসায় যাব না। আমি আমার স্বামীকে ভুলে যেতে চাই। বাবা আমায় বলল, কি হয়েছে মা, আমায় বলো দেখি সমাধান করা যায় কিনা। কিন্তু আমি বললাম, তোমার জামাইয়ের কথা মুখে আর উচ্চারণ করবে না। ওকে আমি আর দেখতে চাই না। ও আমাকে মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছে। আমার সাথে ভালোভাবে কথা বলে না। আমি কোনো কথা জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না। বাবা বলল, মা, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে, কারণ আমার জামাইবাবু এমন হওয়ার কথা না। আমি যতটুকু জেনেছি, তোরে ভালোবেসে বিয়ে করার কারণে তার বাবা তোর স্বামীকে তেজ করেছিল, কারণ তোর শ্বশুরে আগে থেকেই বউ ঠিক করে রেখেছিল। কিন্তু সে কথা তোর স্বামী মেনে নেয় না। সে তার বাবার কথার অবাধ্য হয়ে তোকেই বিয়ে করেছিল, আর সকল সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে। আর সে অন্য কাউকে ভালোবাসতে পারে সেটা আমার বিশ্বাস হয় না রে মা। আমি বলি কি, তুই তোর স্বামীর কাছে ফিরে যা, তোর মঙ্গল হবে। হঠাৎ আমার স্বামী আমার বাড়িতে এসে পড়ল। আমি বললাম, তুমি এখানে আসছো কেন? আমার কাছে আর কি চাও? তোমার তো ওই মহিলাই আছে দেখাশোনা করার জন্য। আমার স্বামী রাগান্বিত হয়ে আবার আমাকে জুড়ে একটা চড় মারে। আমার স্বামী তখন কান্না করে বলতে লাগলো, আমার সাথে আসো, আজ দেখাবো ওই মহিলার সাথে আমার কিসের সম্পর্ক। কেন জানালা দিয়ে আমি ওই মহিলাকে দেখতাম, আর মাঝে মাঝে ঘরে গিয়ে টাকা দিয়ে আসতাম। সেই মহিলা আজ লাশ হয়ে পড়ে আছে। চলো আমার সাথে। আমার স্বামীর কথায় আমার স্বামীর সাথে চলে আসলাম। এসে দেখি সাদা কাপড় পরা অবস্থায় মহিলাটি কাঠিয়ায় শুয়ে আছে। আমার স্বামী চিৎকার করে বলল, আমি যে মহিলাটিকে জানালা দিয়ে দেখতাম, আমি যার ঘরে গিয়ে মাঝে মাঝে টাকা দিয়ে আসতাম। তুমি ভেবেছ ওই মহিলার সাথে আমার কিসের সম্পর্ক? আমাকে তোমার সবসময় সন্দেহ হতো। যে মহিলাটির দিকে আমি চেয়ে থাকতাম সে হলো আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা। সেই আর কেউ নয়, আমার মা, আমার আম্মা, যে আমাকে কুলেপিঠে করে লালন পালন করে মানুষ করেছে। আমার স্বামী এই কথা বলছিল আর হাউমাউ করে কান্না করছিল। তার চোখে যেন জলের সাগর বইছে।
আমার স্বামী আমাকে বলল, জানো হিমা, আমি যখন তোমাকে ভালোবাসতাম তখন আমার বাবা আমাদের এই বিয়েটা মেনে নিতে পারেনি। কিন্তু আমার মা আমাকে সাহস দিয়ে বলেছিল, বাবা তুই যাকে ভালোবাসিস তাকেই বিয়ে করো। আমি আমার মাকে বললাম, মা তুমি দোয়া করো। এইদিকে আমার বাবা আমাকে তেজ করেছে। শুধু তোমার জন্য আমি সবকিছু ছেড়ে শহরে আসি। আমার কাছে মনে হয়েছিল সম্পদের চেয়ে আমার কাছে তুমি অনেক দামি, কারণ আমি তোমায় ছাড়া বাঁচব না। আর তাই আমি তোমাকে বাবার অবাধ্য হয়ে বিয়ে করেছি। আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি তখন আমার মা আমাকে দেখার জন্য ছটপট করত। ঘুমাতে পারত না, বাবাকে বলতো আমার ছেলেকে এনে দাও। আমার বাবা মায়ের কথা কিছুতেই শুনত না। আমার মা একদিন বলল, আমি আমার ছেলের কাছে চলে যাব। বাবা তখন উত্তর দিল, চলে যেতে হলে চিরদিনের জন্য চলে যাও, এ বাড়িতে আর আসতে পারবে না। আমার মা মান সম্মানের দিকে চেয়ে বাবার কাছেই রইল। কিন্তু আমার বাবাকে কৌশল করে আমার মা বলল, গ্রামে ভালো লাগে না। আমার মা জানতো আমি কোথায় থাকি, আর আমার বাসার পাশে একটা ভাড়া বাসা রাখে, যাতে আমার মা আমার মুখখানা দেখতে পারে। আমার মা ওই উঠোনে প্রতিদিন দাঁড়িয়ে থাকত, আর আমি জানালা দিয়ে দেখতাম আমার মায়ের চাঁদ মুখ। আর আমার মুখটাও আমার মা ভালো করে দেখতে পেত। এই জন্য আমি জানালার দিকে তাকিয়ে থাকতাম আমার মাকে দেখার জন্য। এটা কি আমার অপরাধ? আর তুমি আমাকে অযথা সন্দেহ করতে। একদিন আমার মা ইশারায় বলল মায়ের ঘরে যেতে। মায়ের শরীরটা তেমন ভালো ছিল না, বাবাও ঔষধ কিনে দিত না তেমন একটা। আমি মায়ের ঘরে প্রবেশ করে আমি আমার মাকে কিছুদিন পর পর টাকা দিয়ে আসতাম। মাকে টাকা দেয়া কি আমার অপরাধ? যিনি আমাকে জন্ম দিয়েছেন, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন। আজ আমার মা আর নেই। আমার মা গতকাল মারা গিয়েছে, আজও তার লাশটা দাফন করিনি, কারণ তোমার ভুল ভাঙানোর জন্য। তখন হিমা কান্না করতে করতে বলে উঠল, আমি তোমাকে অযথা সন্দেহ করতাম। আজ আমার ভুল ভেঙে গেছে। তুমি মায়ের জন্য যা করেছ তাতে আমি অনেক খুশি। আর দয়া করে আমাকে মাফ করে দাও। জানি এই ভুলের মাফ হয় না, তাও তোমার কাছে মাফ চাইছি। তুমি মাফ না করলে যে আল্লাহ আমাকে মাফ করবে না। আমার স্বামী আমাকে মাফ করে দিলেন, আর মায়ের দাফন করলেন। পরিশেষে একটা কথাই বলবো, তোমরা কখনো মাকে ভুলবেন না, মায়ের মনে কষ্ট দিবে না। বন্ধুরা, আজকের বাস্তব জীবনের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাইবা। ভালো থেকো সবাই, ধন্যবাদ। আমাদের পাশের বাড়িতে একটি খুব সুন্দর আন্টি থাকতেন। তিনি এতই ফর্সা ও হাসিখুশি ছিলেন যে যখনই তাকে দেখতাম আমার মনটা কেমন জানি করত। আন্টির স্বামী দেশের বাইরে থাকতেন, তাই আমার মনে হতো যদি তার সঙ্গে কিছুটা মনের কথা ভাগ করে নিতে পারতাম। কিন্তু আমি জানতাম না যে তিনি আগে থেকেই আমার সাথে কথা বলতে চাইছিল। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আন্টি আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। আমি ঘরে ঢুকে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর আন্টি যখন ঘরে এলেন তখন তিনি হালকা পোশাক পরেছিলেন, যা তাকে অসাধারণ লাগছিল। তাকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম, কেন আমাকে ডাকছেন? তিনি কিছু না বলেই আমার পাশে বসলেন। তারপর কিছু না বলেই, বন্ধুরা আজকের গল্পটি অনেকটাই স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমার নাম কুনাল, বয়স ২০ বছর, সাধারণ এক যুবক। তবে সাধারণ হলেও আমাদের পাড়ার প্রায় সব মহিলাই যেন আমাকে অন্য চোখে দেখতেন। প্রায় সবাই ছোটখাটো কাজে ডাকার জন্য আমায় খুঁজতেন। আমি যতবারই বাড়ি থেকে বের হতাম, কোথাও না কোথাও থেকে একটি ডাক আসত, কুনাল, একটু এদিকে আসো, আমাদের একটু সাহায্য দরকার। আমি এসব কাজে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যেন এক ধরনের আনন্দ খুঁজে পেতাম। আমাদের পাড়ায় এক আন্টি ছিলেন, যার নাম জানার কখনো চেষ্টা করিনি, শুধু আন্টি বলেই ডাকতাম। তার স্বামী বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতেন, আর আন্টি একাই থাকত। মাঝে মাঝে পাড়ার লোকেরা তাকে নিয়ে নানা কথা বলত, কিন্তু আমি কখনো সেসব নিয়ে মাথা ঘামাতাম না। একদিন দুপুরে যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম, তখন আন্টি আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। তার কাছে যাওয়ার আগে আমার মনে একটু দ্বিধা ছিল, তবে ভাবলাম পাড়ার অন্যান্য মহিলারাও তো আমায় প্রায় কাজে ডাকে, আন্টিও হয়তো কিছু জিনিস আনতে বলবেন।
আমি যখন তার দরজার কাছে পৌঁছালাম তিনি হাসি মুখে বললেন, কুনাল, তুমি কি আমার জন্য কাছের দোকান থেকে একটা ডিভিডি আনতে পারবে? প্রথমে আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম এই যুগে ডিভিডি কেন? তবে বিষয়টি বেশ মজারও লাগল। মনে হচ্ছিল সবকিছু যেন একটু অন্যরকম ছিল। আমি ধীরে ধীরে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ছিলাম। সন্ধ্যা নামতেই আমি ডিভিডি দোকানের দিকে রওনা হলাম। সেই দোকানটা আমার এক বন্ধুর, তাই মনে হলো হয়তো সে আমাকে একটু সাহায্য করবে। দোকানে পৌঁছে আমি বন্ধুর কাছে ডিভিডি প্লেয়ার চাইলাম। কিছুটা দ্বিধা করার পর সে বলল, ঠিক আছে, তবে একে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আমি তার শর্ত মেনে নিলাম, কারণ আমি চাইনি যে আন্টিকে হতাশ করতে। ডিভিডি প্লেয়ার নিয়ে যখন আন্টির বাড়িতে পৌঁছালাম তিনি আমাকে দেখে মৃদু হেসে ধন্যবাদ জানালেন। আন্টির চোখে একটি অদ্ভুত ভাব ছিল, যেন তার কথার পেছনে আরও কিছু লুকিয়ে আছে। আমি যখন ডিভিডি প্লেয়ারটি দরজার কাছে দেওয়ার চেষ্টা করলাম তিনি বললেন, ভেতরে এসে এটি আমাদের এলসিডির সঙ্গে সেট করে দাও। কারণ আমি এই ব্যাপারটা বুঝি না, আমি এসব কাজে দক্ষ ছিলাম, তাই ভেতরে ঢুকে ডিভিডি প্লেয়ারটি ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আন্টির ঘরের পরিবেশ আর তার আচরণ আমাকে এক ধরনের আকর্ষণে জড়িয়ে ফেলেছিল। যখন আমি তার বাড়িতে ঢুকে ডিভিডি প্লেয়ারটি সেট করছিলাম প্রতিটি মুহূর্তে তার প্রতিক্রিয়া আমার মধ্যে এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল। চা খেতে খেতেই আমি যখন সিনেমার দিকে তাকালাম দেখলাম একটি মেয়ে নাচছে। তার নাচ আর সৌন্দর্য আমাকে অবাক করে দিল, যেন সে অন্য কোনো জগতের মেয়ে। চা কখন শেষ হয়ে গেল তা আমি টেরই পেলাম না। ঠিক তখনই আন্টি মৃদু হেসে বললেন, ও আমার মেয়ে আজ একটু অসুস্থ, তাই ঘুমাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি কখনো আন্টির মেয়ের কথা শুনিনি। যখন প্রথমবার তাকে দেখলাম তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিল। আমি একটু অজুহাত দেখিয়ে বললাম, আচ্ছা আন্টি, এখন আমি যাই। আন্টি হেসে বললেন, আরে এত তাড়াহুড়ো কেন? চা তো খেলে, এবার একটু বসো। আমি কোনো উত্তর না দিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলাম। কিন্তু বাড়ি ফিরেও আমার মন পুরোপুরি সেই মেয়েটির ভাবনায় ডুবে গেল। আন্টির মেয়ের চেহারাটা যেন বারবার আমার সামনে ভেসে উঠছিল। আমি ভাবতে লাগলাম, আন্টির মেয়ে এত সুন্দর, তাহলে আগে কখনো তাকে দেখিনি কেন? বাড়ি ফিরে পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার সেই মেয়েটির হাসিমাখা মুখ আর তার সরলতা আমার চিন্তায় ভেসে উঠছিল। আমি বুঝতে পারছিলাম আন্টির বাড়িতে যাওয়ার মানে শুধু তার সঙ্গে দেখা করা নয়, তার মেয়েরও একটা আকর্ষণ ছিল। পরের দিন যখন আমি বাইরে যাচ্ছিলাম হঠাৎ আন্টির কথা মনে পড়ল। আমি জানতাম না কবে আবার তার সঙ্গে বা তার মেয়ের সঙ্গে দেখা হবে, কিন্তু এক জিনিস নিশ্চিত ছিল, এবার আমি আরও বেশি উৎসাহী হয়ে পড়েছিলাম তার বাড়িতে যাওয়ার জন্য। এটা শুধু তার কাজ করার কথা নয়, বরং একটা অদৃশ্য টান ছিল যা আমাকে তার দিকে নিয়ে যাচ্ছিল। তখনই মনে পড়ল ডিভিডি প্লেয়ারটি ফেরত নিয়ে আসতে হবে। সেটাই অজুহাত করে আবার আন্টির বাড়িতে গেলাম। আন্টি আমাকে দরজার কাছেই ডিভিডি প্লেয়ারটি দিয়ে দিলেন এবং ভেতরে আসতে বললেন না। আমি কিছুটা হতাশ হয়ে গেলাম, কারণ হয়তো অপেক্ষা করছিলাম কখন আবার তার বাড়িতে ঢোকার সুযোগ পাব এবং সেই সুন্দরী মেয়েটিকে দেখতে পাব। অবশেষে কয়েকদিন পরে আবার আন্টি আমাকে ডাকলেন, বাবা, আমাদের মেশিনটা ঠিকভাবে কাজ করছে না, একটু দেখে দাও তো। আমি তৎক্ষণাৎ তার বাড়িতে গেলাম। মেশিনটি পরীক্ষা করে দেখলাম ভেতরে একটি কাপড় আটকে আছে। কাপড়টি বের করে মেশিনটি চালু করলাম এবং সেটি আবার কাজ করতে শুরু করল। এটা দেখে আন্টি খুশি হয়ে বললেন, ধন্যবাদ, তুমি ঠিক করে দিলে। ঠিক হয়েছে, এবার কাপড় ধোয়ার কাজটা করতে হবে। বলার পর আন্টি বললেন, এখন আমার মেয়ের ওঠার সময় হয়েছে। আমি যখন উঠতে যাচ্ছিলাম আন্টি বললেন, আরে বসো, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর তিনি চা আর বিস্কুট নিয়ে এলেন। আমি ভাবতে শুরু করলাম, আন্টির মেয়েও তো এই বাড়িতেই থাকে, কিন্তু তাকে এখনও দেখিনি। মনে মনে আগ্রহ বাড়ছিল তাকে একবার দেখার জন্য। আমি তাকে বেশ কয়েকদিন আগে দেখেছিলাম, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। ভাবছিলাম যখন আন্টি এত সুন্দর, তার মেয়ে তো আরও সুন্দর হবে। তখনই আন্টি বললেন, তুমি একটু বসো, আমার মেয়েটা এই আসবে, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। ঠিক সেই সময় তার মেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সম্ভবত সে জানত না যে আমি এখানে আছি, তাই কোনো ওড়না ছাড়াই বেরিয়ে এলো। তাকে দেখে আমার চোখ বড় হয়ে গেল, যেন এক পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। তার ভেজা চুল দেখে মনে হলো সে এখনই স্নান করে এসেছে। সে একটি গোলাপি রঙের পোশাক পরেছিল যা তাকে একেবারে অপ্সরার মতো লাগাচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। আন্টি তার মেয়েকে বললেন, এটা আমাদের প্রতিবেশী কুনাল, খুব ভালো ছেলে,
অনেক কাজে সাহায্য করে আমাকে। এটা শুনে তার মেয়ে আমাকে একটু দেখে নিল এবং আবার নিজের ঘরে চলে গেল। আন্টি বললেন, ও অপরিচিতদের সঙ্গে বেশি কথা বলে না। ছোট বয়সেই অনেক কষ্ট পেয়েছে ও। এরপর কথায় কথায় আমি তার স্বামীর কথা জানতে চাইলাম। এই প্রশ্নে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলেন, একটা দীর্ঘশ্বাস নিলেন, তারপর বললেন, উনি গত 10 বছর ধরে বিদেশে আছেন, তবে কখনো আর ফিরে আসেননি। উনি প্রতি সপ্তাহে টাকা পাঠান, তাই আমাদের কোনো কিছুর অভাব হয় না। আন্টি বলতে শুরু করলেন, তবে আমার একটাই মেয়ে আর আমার স্বামীও বিদেশে আছেন। তাই বাড়িতে একজন পুরুষের উপস্থিতি সবসময় মিস করি। যদি আমাদের বাড়িতে এমন একজন থাকত যে সব বাইরের কাজগুলো করে দিত। তার কথাগুলো বলার সময় মুখে এক ধরনের অসহায়ত্ব দেখা যাচ্ছিল। কেন জানি না, সেই মুহূর্তে তার জন্য আমার মনে খুব মমতা জন্মাল। তাই আমি বললাম, আপনি চিন্তা করবেন না, যখনই কোনো কাজের দরকার হবে আমাকে ডেকে নেবেন। আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত। আমার প্রচুর সময় আছে, আমাকে আপনি নিজের মতোই ভাবতে পারেন। আমার কথায় আন্টি খুব খুশি হলেন। এরপর থেকে আমি প্রায়ই আন্টির বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করলাম। আর তিনিও বাইরে এসে দাঁড়াতেন। যখনই তিনি আমাকে দেখতেন তখনই বলতেন, কুনাল, একটু এদিকে এসো, আমাকে আটা এনে দাও, বা একটু দুধ নিয়ে আসবে। আমি সবসময় দ্রুত তার কাজগুলো করে দিতাম। একদিন আন্টি আমাকে ডেকে বললেন, কুনাল, একটু বাজার থেকে সবজি নিয়ে আসো, মেয়ের জন্য বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করছে। আমি তৎক্ষণাৎ বাজারে গেলাম। সবজি নিয়ে ফিরে আসার সময় দেখলাম তার মেয়ে রান্নাঘরে ছিল। সে চুপচাপ রান্না করছিল, তার প্রতিটি কাজ খুব যত্নশীল আর শান্তভাবে করছিল। আমাকে দেখে হালকা একটা হাসি দিল, যা আমার মন ছুঁয়ে গেল। সে খুবই কম কথা বলত, কিন্তু তার চোখগুলো যেন অনেক কিছু বলে দিত। একদিন আমি যখন আন্টির বাড়িতে গেলাম, তিনি আমাকে চায়ের জন্য ডেকে নিলেন। বললেন, কুনাল, আজ তোমার জন্য বিশেষ চা তৈরি করেছি। এসো, বসো। আমি তার সঙ্গে বসলাম এবং আমরা নানা বিষয়ে গল্প করতে থাকলাম। আন্টি এখন তার পরিবার এবং নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন। তিনি জানালেন তার মেয়ের নাম তানিয়া, আর সে তার বাবার খুব কাছের ছিল। যখন তার বাবা বিদেশে চলে গেলেন তখন তানিয়া তাকে অনেক মিস করত এবং ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করল। আন্টির কথা শুনে তানিয়ার প্রতি আমার সহানুভূতি আরও বাড়ল। আমি তার জীবনের কঠিন সময়গুলো বোঝার চেষ্টা করছিলাম। একদিন আমি তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন এক মিষ্টি কণ্ঠ আমাকে ডাকল, কুনাল, একটু এখানে আসবে। আমি তাকিয়ে দেখি সেই ডাক তানিয়া দিয়েছিল। আমি তার কাছে দৌড়ে গেলাম। তানিয়া বলল, আজ মা অসুস্থ, তাই দয়া করে একটু দুধ নিয়ে আসতে পারবে? এটা শুনে আমি তৎক্ষণাৎ দোকানে গিয়ে দুধ কিনে আনলাম। বাড়িতে ফিরে দরজায় টোকা দিলাম, তানিয়া দরজা খুলল। আমি বললাম, দুধ নিয়ে এলাম, এই নাও। তখন তানিয়া একটু হেসে বলল, দয়া করে ভিতরে এসে দুধটা হাতে দিয়ে যাও। আমি ভেতরে ঢুকলাম, তারপর সে বলল, মায়ের পাশে একটু বসে থাকো। আমি আন্টির ঘরে গিয়ে দেখি তিনি বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পর তানিয়া আমাকে জিজ্ঞেস করল, কুনাল, চা খাবে? তার স্বরে এমন কিছু ছিল যার কারণে আমার মুখ থেকে শুধু কি শব্দটি বেরোল, কারণ আমি কিছুটা নার্ভাস ছিলাম। তবে তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল যার মানে আমি বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর সে চা নিয়ে ঘরে ঢুকল এবং বলল, আমার মা তোমার অনেক প্রশংসা করছিলেন। তুমি আসলে কি করো? আমি উত্তরে বললাম, সারাদিনই অবসরেই থাকি। এটা শুনে তানিয়া হেসে উঠল। আমি লক্ষ্য করলাম সে যখন হাসে তখন তাকে আরও সুন্দর দেখায়। তারপর হঠাৎ তার মুখটা একটু বিষণ্ণ হয়ে গেল। আমি চা খাওয়ার সময় আমি ভাবিনি যে ও এতটা কাছে এসে বসবে। ও হঠাৎ আমার হাতটা ধরল এবং বলল, কুনাল, তুমি কাজ কেন করো না? তার এই কথায় আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, আমার বাবা মা মারা গেছেন, আমি দিনে দুবেলা খাবার পাই, তাই আয় করে আর কি করব। এটা শুনে সে রেগে গিয়ে উঠে দাঁড়াতে লাগল। আমি বুঝলাম এটাই সুযোগ, তাই তার হাত ধরে তাকে থামালাম। সে তখন বলল, কুনাল, তুমি বিদেশে চলে যাও। সেখানে গিয়ে অনেক টাকা কামাও, তারপর নিজের ঘর বানিয়ে নাও এবং বিয়ে করো। পাড়ার লোক আর কতদিন তোমাকে সাহায্য করবে? এসব কথা বলে সে আলমারির কাছে গেল এবং সেখান থেকে কিছু গহনা বের করে আমার হাতে দিল। ও বলল, এগুলো আমার বিয়ের গহনা। এগুলো এখন আর আমার কোনো কাজে আসবে না। তুমি এগুলো ধার হিসেবে নাও, বিদেশ থেকে ফিরে এসেই ফেরত দিও। কথাগুলো বলে সে চোখ বন্ধ করল। তার মুখে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল। আমি তখনই সিদ্ধান্ত নিলাম, এবার আর তাকে না করব না। আমি সেই গহনাগুলো নিলাম এবং বললাম,
তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। এটা শুনে সে বলল, এটা উপকার নয়, ভালোবাসা। ভালোবাসার প্রতিদান কেউ দিতে পারে না। তুমি আমার মায়ের জন্য অনেক কিছু করো, তাই মা কিছুটা শান্তি পায়। এজন্যই আমি তোমাকে সম্মান করি। না হলে কখনোই আমি আমার গহনা কারো হাতে তুলে দিতাম না। তার এই কথাগুলো আমার হৃদয়ে ঝড় তুলে দিল। আমি কখনো ভাবিনি যে ও আমাকে এতটা বোঝে এবং এতটা বিশ্বাস করে। যখন সে তার বিয়ের গহনা আমার হাতে তুলে দিল এবং বলল, এটা ভালোবাসা, কোনো উপকার নয়, তখন আমি বুঝলাম তার অনুভূতিগুলো আমার জন্য কতটা গভীর। তার এই পদক্ষেপ আমার জন্য এক নতুন দিশা এবং নতুন আশা দিল। আমার মনে তখন একটাই চিন্তা, বিদেশে যাওয়া, কঠোর পরিশ্রম করা এবং এত টাকা উপার্জন করা যাতে আন্টি তার মেয়ের বিয়ের জন্য কোনো চিন্তা না করে। আমি কখনো আন্টির দিকে তাকাতাম, আবার কখনো তার মেয়ের দিকে, আর কখনো নিজের দৃষ্টি নিচু করতাম। আন্টির মেয়ে প্রায় ২৪ থেকে ২৫ বছর বয়সী হবে, কিন্তু তাকে দেখতে এতটাই সুন্দর যে ১৮ বছরের মনে হতো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? সে উত্তর দিল, আমি যখন ১৮ বছর বয়সে ছিলাম, আমার বাবার ইচ্ছায় আমার বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের কিছু মাসের মধ্যেই আমার স্বামীর মৃত্যু হয়, আর আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে এই বলে বের করে দিল যে আমি নাকি অমঙ্গল নিয়ে এসেছি। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ তাকে দেখে কখনোই মনে হয়নি যে সে বিবাহিত। আমি যখন তার মুখের দিকে তাকালাম, তখন হঠাৎ আন্টির গলা শোনা গেল, কুনাল, তোমার বিয়ে হয়েছে? আমি মাথা নেড়ে না বললাম। তখন আন্টির মেয়ে বলল, কেন? আমি বললাম, আমি এখন মাত্র ২০ বছরের। এটা শুনে সে বলল, আজকাল ছেলেরা ১৮ বছর বয়সেও বিয়ে করে ফেলে। আমি উত্তর দিলাম, আমার কোনো কাজকর্ম নেই, তাই কে আমাকে বিয়ে করবে? এটা শুনে সে চুপ হয়ে গেল। এরপর থেকে আমি কোনো না কোনো অজুহাতে প্রায়ই তাদের বাড়িতে যেতাম। আন্টি আমাকে কখনো ঢুকতে মানা করতেন না, আর এখন তার মেয়েও আমার সঙ্গে সহজভাবে কথা বলত। একদিন সে আমাকে বলল, কুনাল, তুমি আর কতদিন এভাবে পাড়ার মানুষের কাজ করে যাবে? নিজের জন্য কোনো কাজকর্ম কেন শুরু করো না, যাতে তোমার বিয়ে হতে পারে? এটা শুনে আমি বললাম, কোনো ব্যবসা বা কাজ শুরু করতে অনেক টাকা দরকার, যা আমার কাছে নেই। তখন সে বলল, তুমি কি ধরনের কাজ করতে চাও? আমি বললাম, আমি বিদেশ যেতে চাই, কিন্তু টিকিট আর ভিসার জন্য প্রয়োজনীয় টাকা আমার কাছে নেই। এটা শুনে সে আমার হাত ধরল এবং আমাকে তার ঘরে নিয়ে গেল। সে তার পুরনো কিছু গয়না বের করে আমার হাতে দিল এবং বলল, এগুলো আমার বিয়ের গয়না, যা মা আমাকে দিয়েছিলেন। এগুলো আমার কোনো কাজে লাগেনি, আমার ভাগ্যে হয়তো ছিল না। তুমি এগুলো বিক্রি করে টাকা জোগাড় করো, যাতে তোমার স্বপ্ন পূরণ হয়। এটা শুনে আমি আতঙ্কিত হয়ে বললাম, না, আমি এটা, আন্টি আগেই আমাকে কথাটা বলেছিলেন, যদিও আমাদের পরিচয় বেশি দিনের ছিল না। আমি ভাবছিলাম, কেন তিনি আমার প্রতি এত আস্থা দেখালেন। এরপরের ২ দিন ওদের বাড়ির আশেপাশে যাইনি, হয়তো সংকোচ বা ভয় কাজ করছিল। তৃতীয় দিন আন্টি নিজেই আমার বাড়িতে এলেন, হয়তো একঘেয়েমি কাটাতে। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে তার জন্য চা বানাতে শুরু করলাম। আন্টি হঠাৎ বললেন, ২ দিন হয়ে গেল, তুমি আমাদের বাড়িতে আসোনি কেন? মনে মনে আমি যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিলাম। আমি হেসে বললাম, আপনি কি আমাকে মনে করেছিলেন? এটা শুনে আন্টি বললেন, আমি আর আমার মেয়ে দুজনেই তোমাকে খুব মনে করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার মেয়েও আমাকে মনে করে? তখন তিনি বললেন, হ্যাঁ, ওর জীবনে আমার আর তোমার মতো আপনজন ছাড়া আর কেউ নেই। এই পৃথিবীতে আর কে আছে ওর জন্য? তিনি একটু হাসলেন এবং বললেন, তুমি খুব ভালো মনের মানুষ, তাই আমরা তোমার সঙ্গে আমাদের মনের কথা ভাগ করে নিতে পারি। ও তো ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়েছে। আন্টি আরও বললেন, আমি ওর বাবাকে অনেকবার বলেছি মেয়েটার জন্য একটা ভালো ব্যবস্থা করতে। আর কতদিন এভাবে ঘরে পড়ে থাকবে? মেয়ের দ্বিতীয় বিয়ের কথা শুনে আমি অবাক হলাম। আমি ভাবলাম, আপনি কি সত্যিই আপনার মেয়ের দ্বিতীয় বিয়ে দিতে চান? এটা শুনে আন্টি বললেন, হ্যাঁ, একদম। ও এখনও তরুণী, সুন্দরী। এতে ওর কি কোনো খুঁত আছে? ওর কেবল ভাগ্য খারাপ ছিল, তাই শ্বশুরবাড়ি থেকে ওকে ফিরে আসতে হয়েছে। যদি কোনো ভালো ছেলে এসে আমার মেয়ের জন্য প্রস্তাব দেয়, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাব। এটা শুনে আমি আন্টির কাছে গিয়ে বসলাম এবং জিজ্ঞেস করলাম, আপনি কেমন ছেলে চান আপনার মেয়ের জন্য? আন্টি বললেন, একজন ভালো মানুষ, যে ভালো আয় করে। কারণ আমার মেয়ে আমাদের ঘরেও সুখে থাকে, আমি চাই ও স্বামীর ঘরেও আরামে থাকুক। ও যেন কোনো কষ্ট না পায়। এটা শুনে আমি চুপ করে গেলাম।
সারা রাত ভাবতে থাকলাম, আমি তো একজন ভালো মানুষ, কিন্তু এত টাকা কোথা থেকে পাব, যাতে আন্টি মেয়ের হাত আমার হাতে তুলে দেয়, এই চিন্তায় দুদিন কেটে গেল। আর আমি হতাশ হতে থাকলাম। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো, যদি আমি ওর কাছ থেকে কিছু গহনা নিয়ে বিদেশ চলে যাই এবং দিনরাত পরিশ্রম করে নিজের একটা বাড়ি তৈরি করি, তাহলে হয়তো আন্টি রাজি হবেন। এই ভাবনা আমাকে সাহস জুগিয়েছিল। পরের দিন আমি তাদের বাড়িতে গেলাম। আন্টিকে সালাম করার পর আমি সরাসরি তাদের মেয়ের ঘরে ঢুকে পড়লাম। সে তখন বিছানায় শুয়েছিল। তাকে এভাবে দেখে আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু এখন ফিরে আসতে পারছিলাম না, কারণ আমাকে ওর সঙ্গে কিছু জরুরি কথা বলতে হতো। তাই আমি সোফায় গিয়ে বসলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এত দিন ধরে আমাদের বাড়িতে কেন আসনি? আমি তোমার উপর খুব রেগে আছি। এটা শুনে আমি বললাম, আমি ভয় পেয়েছিলাম। তখন সে হেসে উঠল, কেন, তুমি কি আমার থেকে ভয় পেয়েছ? এটা শুনে আমি চুপ হয়ে গেলাম। সে বিছানা থেকে উঠে এসে সোফায় বসল। তাকে এত কাছাকাছি দেখে আমি নার্ভাস হয়ে গেলাম, আমার কপালে ঘাম জমতে লাগল। আমি ভেবেছিলাম, আমার চেয়ে ভালো কেউ তানিয়ার জন্য হতে পারবে না। কিন্তু এটা এত সহজ ছিল না। বিদেশে যেতে হলে আমাকে ভিসা আর প্রচুর টাকার প্রয়োজন ছিল। এজন্য আমাকে একটা পরিকল্পনা করতে হতো। সেদিন আন্টির বাড়ি থেকে বের হয়ে আমি সরাসরি আমার বন্ধুর কাছে গেলাম, যার ভাই বিদেশে কাজ করত। আমি কিছু টাকা দিয়ে বললাম, আমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করো। সে তার ভাইয়ের সঙ্গে কথা বলল, আর 1 মাসের মধ্যেই আমার বিদেশে যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেল। আমি আন্টির বাড়িতে গিয়ে তাদের এই খবরটা জানালাম। আন্টি একটু দুঃখ পেলেন এবং বললেন, তুমি চলে গেলে আমাদের বাড়ির কাজ কে করবে? এটা শুনে আমি একটু হাসলাম। এরপর তানিয়ার ঘরে গেলাম এবং তাকে এই সুখবরটা দিলাম। সে অনেক খুশি হল এবং বলল, কুনাল, মন দিয়ে কাজ করো। আমি মুচকি হেসে বললাম, মন দিয়ে কাজ করব না, কারণ আমি তো আমার মন এখানে রেখে যাচ্ছি। এরপর আমি ফিরে এসে আমার জিনিসপত্র গোছালাম এবং এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। প্রথম মাসটা আমার জন্য অনেক কঠিন ছিল। আমি আমার বন্ধুর ভাইয়ের অধীনে কাজ করছিলাম, যিনি আমাকে বিদেশে ডেকেছিলেন। কাজটা কঠিন ছিল এবং বুঝতে আমার সময় লেগেছিল। তবে 1 মাস পর কাজ পুরোপুরি বুঝে গেলাম। এরপরই আমি আন্টিকে ফোন করে জানালাম, আমি সুস্থ আছি। আন্টি আমার কথা শুনে খুশি হলেন এবং অনেক দোয়া দিলেন। তারপর তিনি ফোনটা তানিয়াকে দিলেন। আমার বুক ধড়ফড় করতে লাগল, আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তানিয়া নিজেই কথা শুরু করল এবং বলল, টাকা জমাতে থাকো, অযথা খরচ করো না, যেন তাড়াতাড়ি ফিরতে পারো এবং বিয়ে করতে পারো। এটা শুনে আমি হেসে উঠলাম। মনে হলো সেও হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছে। প্রতিটি সপ্তাহে আমি আন্টির বাড়িতে ফোন করতাম। আন্টি কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলার পর সবসময় ফোনটা তানিয়ার হাতে তুলে দিতেন। এরপর আমরা অনেকক্ষণ ধরে একে অপরের সঙ্গে গল্প করতাম। তানিয়ার সঙ্গে কথা বললে আমার মন শান্তি পেত, আর আমি আবার নতুন উদ্যমে কাজ করতে লাগতাম। যখন প্রথমবার আমার বেতন পেলাম, তখন তানিয়াকে ফোন করে জিজ্ঞেস করলাম, আমি তোমার জন্য বিদেশ থেকে কি উপহার পাঠাবো? এটা শুনে সে একটু লজ্জা পেল এবং বলল, আমার কিছু দরকার নেই। আমি অনেকবার জোর করলাম, কিন্তু সে বারবার এড়িয়ে যেতে লাগল। আমি মনে মনে ঠিক করলাম, সে যেহেতু আমাকে এত সাহায্য করেছে, আমি ওকে অবশ্যই কিছু পাঠাব। কিন্তু যখনই আমি উপহারের কথা বলতাম, সে লজ্জায় পড়ে যেত। আমি প্রতি সপ্তাহে তাকে ফোন করে জিজ্ঞেস করতাম, তোমার জন্য কি নিয়ে আসব? একদিন সে হেসে বলল, যদি জেদ করো, কিছু একটা নিয়ে এসো। আমি হেসে বললাম, আমারও একটা শর্ত আছে, যা ফিরে এসে জানাবো। সে চুপ হয়ে গেল। 2 বছর কেটে গেল। ভিসার মেয়াদ শেষ হলেও নবায়ন করলাম, কারণ দেশে ফিরতে চাইছিলাম না। আমার লক্ষ্য ছিল যথেষ্ট টাকা জমা করা। ব্যাংক ব্যালেন্স ভালো হলেও মন সন্তুষ্ট ছিল না। ভাবতাম তানিয়াকে উপহার দিয়ে বলবো, কত পরিশ্রম করেছি সব তোমার জন্যে। একদিন কাজ পর্যালোচনা করে দেখলাম সব প্রজেক্ট শেষ করেছি। বসকে বেতন বাড়ানোর কথা বললে তারপর সব কিছু দেখে তিনি পদোন্নতি দিলেন, যা আমাকে আরও অনুপ্রাণিত করল। এরপর দেশে ফিরে আন্টির সঙ্গে দেখা করলাম। তিনি খুব খুশি হলেন। আন্টি আমাকে দেখে খুশি হয়ে গলা জড়িয়ে ধরলেন ও বললেন, তুমি তো আরও তরুণ ও সুন্দর হয়ে গেছ। আমি তার সঙ্গে বসে বললাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তিনি অবাক হলেও আপত্তি করেননি। কিন্তু মন ভেঙে গেল যখন তার মেয়ে বলল, কুনাল, তুমি আমার চেয়ে অনেক ছোট, এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করল। আমি উপহার বের করে দিলাম, তারা খুশি মনে নিল। এরপর পকেট থেকে টাকা বের করে তানিয়াকে দিলাম, যা সে আগে আমাকে দিয়েছিল। সে চুপচাপ টাকা নিয়ে আলমারিতে রেখে দিল। আমি বিদায় নিয়ে বাড়ি ফিরলাম।
মন চাইছিল পরের দিনই আমেরিকায় চলে যাই, কারণ এখানে আর কেউ নেই। রাতে খেতে ইচ্ছা করছিল না, তাই শুয়ে পড়লাম। সকালে পাড়ার লোকজন বলল, তোমার তো অনেক ভালো ভাগ্য, কিন্তু ভেতরে ভেঙে পড়েছিলাম। 1 সপ্তাহের ছুটি নিয়ে এলেও দ্রুত ফেরার টিকিট কাটলাম। যাওয়ার আগে শেষ চেষ্টা হিসেবে আন্টির কাছে গিয়ে বললাম, আপনার মেয়েকে রাজি করাতে পারলে সে আমার সঙ্গে সুখে থাকবে। অবশেষে তানিয়া আমাদের কথা মেনে নিল। এবার আমার আনন্দের সীমা ছিল না। আমাদের বিয়ে হলো এবং আমি আমার ভালোবাসাকে সঙ্গে নিয়ে বিদেশে ফিরে এলাম। এখন আমার একটি ভালো চাকরি, নিজের একটি ঘর এবং আমাদের 3টি সন্তান রয়েছে। আমরা এখন সুখে শান্তিতে আমাদের জীবন কাটাচ্ছি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। আমি নিজের সাথে কিছু একটা করছিলাম। সেই সময় আমার ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিতে। আমার এই অবস্থা দেখে সে একটু লজ্জা পেয়ে যায়। আমি তাকে দেখে খুব লজ্জা পাই। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কেন এসেছো রুমে? সে বলল, মোবাইলের চার্জার নিতে। আমি তাকে আমার পাশে এসে বসতে বললাম। সে আমার পাশে এসে বসে জিজ্ঞাসা করল, আপু কি করছিলে? জামাইয়ের কথা মনে হচ্ছিল বুঝি? আমি বললাম, না, জামাইয়ের কথা মনে করে তো আর লাভ নেই। আমি তোমার কথা ভাবছিলাম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আমি নীলা, আমার বয়স 25। আমি দেখতে অনেক সুন্দর। আমরা 2 ভাই বোন। আমার ছোট ভাইয়ের বয়স 20। আমি তাকে খুব ভালোবাসতাম এবং স্নেহ করতাম। আমার বিয়ের আগে আমি তার সাথে অনেক সময় কাটিয়েছিলাম। সে দেখতে সুন্দর হওয়ায় আমি তার প্রতি দুর্বল ছিলাম, কিন্তু তা কখনো প্রকাশ করিনি। মনে মনে অনেকবার চেয়েছিলাম তার সাথে ঘনিষ্ঠ হতে এবং তার কাছ থেকে ভালোবাসা পেতে, কিন্তু কখনো সাহস হয়নি বলার। কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যায় এবং আমি শ্বশুরবাড়ি চলে যাই। সেখানে সংসার শুরু করি। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত। কিছুদিন পর তার আচরণে অনেক পরিবর্তন লক্ষ্য করি। সে আর আগের মতো আমাকে ভালোবাসে না। রাত হলেই সে কোনো না কোনো অজুহাতে আমার কাছ থেকে দূরে থাকতে শুরু করে। আমি যখনই তার কাছে যেতাম, ভাবতাম আজ তার সাথে সময় কাটাবো এবং আদর ভালোবাসা নেব, কিন্তু সে আমার কাছ থেকে অনেক দূরে থাকতে শুরু করলো। সে এখন এসব করতে পছন্দ করছে না। একদিন আমি তাকে জোর করে এসব করতে বাধ্য করি। তারপর যা হলো তা আমার জীবনটাই শেষ করে দিল। এই বয়সেই আমার ভালোবাসার প্রয়োজন ছিল, কিন্তু তা আর হবে না মনে হতে লাগলো। কারণ আমার স্বামী এখন অক্ষম হয়ে পড়েছে। তার কোনো এক রোগ ছিল, যার প্রভাব এখন দেখা দিতে শুরু করেছে। তাই সে আর কোনোভাবেই আমার অপূর্ণ ভালোবাসা পূর্ণ করতে পারবে না। আমি আমার জীবনের কথা ভাবতে ভাবতে অনেক কান্না শুরু করে দিলাম। এখন আমার কি হবে? কারণ আমার এসবের খুব প্রয়োজন ছিল। আমি এই আনন্দ, এই সুখ না নিয়ে থাকতে পারি না। তাই এখন প্রায় প্রতি রাতে নিজের সাথে বিভিন্ন উপায়ে সে আনন্দ নিতে শুরু করি। একদিন আমার ভাই আমাদের শ্বশুরবাড়িতে আসে এবং আমাকে বাড়িতে নিয়ে যেতে চায়, কারণ আমি অনেক দিন ধরে বাড়িতে যাইনি। সে এসে আমার এই অবস্থা দেখে সন্দেহ করতে শুরু করে, কারণ আমি টেনশনে অনেক শুকিয়ে গিয়েছিলাম আর আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। সে আমাকে জিজ্ঞাসা করতে শুরু করে, আপু, তোমার কি হয়েছে? তুমি এখানে অনেক কষ্টে আছো নাকি? জামাই কি তোমাকে মারে নাকি? না অন্য কিছু? আমি তাকে বললাম, না, এসব কিছু না, কিছুই হয়নি, তুই টেনশন করিস না। তারপর আমি তার সাথে আমাদের বাড়িতে যাই এবং বেশ কিছুদিন থাকার পরিকল্পনা করি। আমি মনে মনে ঠিক করেছিলাম যে আমি আর শ্বশুর বাড়িতে ফিরব না। বাড়িতে চুপচাপ থাকতাম। একদিন বিকেলে ছাদে বসে ভাবছিলাম আমার কি হবে এখন, আর কান্না করছিলাম। ঠিক তখনই আমার ভাই সেখানে চলে আসে। আমার কান্না দেখে সে আমার পাশে বসে আমার চোখের জল মুছে দেয় আর আমার হাত ধরে জানতে চায় কি হয়েছে। আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না। তারপরেও সে অনেক জোর করার পর আমি তাকে বলি যে আমার জামাই আমাকে আর তেমন ভালোবাসে না এবং সে আমাকে সেই সুখ দিতে পারে না। আমার কথা শুনে সে একটু চুপ হয়ে যায়। পরে সে বলে, কেন, কি হয়েছে? তোমরা তো আগে ভালোই ছিলে, তাহলে এখন কি হলো? আমি তাকে বললাম, সে আর কোনোদিন আমাকে সেই সুখ দিতে পারবে না। আমার কথা শুনে তারও মন খারাপ হলো। আমি মনে মনে ভাবছিলাম, এই সুখ এবং ভালোবাসা যদি আমি আমার ভাইয়ের কাছ থেকে পাই, তাহলে অনেক ভালো হবে।
তাই আমি একটি পরিকল্পনা করি। কান্না করতে করতে আমি তাকে জড়িয়ে ধরলাম। সে একটু লজ্জা পেল, কিন্তু কিছু বলল না। সে আমার পিঠে হাত রেখে বলল, দেখো আপু, তুমি এত টেনশন করো না, দেখি কি করা যায়। তার এই কথা শুনে আমি বললাম, কি আর দেখবে তুমি, আমার এই সুখ কি তুমি এনে দিতে পারবে? আমি এভাবে থাকতে পারি না, অনেক কষ্ট হয়। সে আর কিছু না বলে আমাকে নিয়ে নিচে চলে আসে নাস্তা করার জন্য। আমরা নাস্তা করলাম এবং অনেক গল্প করলাম। আমি মনে মনে ভাবছিলাম, আমার ভাইও হয়তো আমাকে নিয়ে কিছু ভাবতে শুরু করেছে। তাই আমি অনেক আনন্দ পেলাম। এরপর থেকে আমি আমার ভাইয়ের কাছাকাছি থাকতে শুরু করলাম, আর সেও আমার কাছাকাছি থাকতে পছন্দ করল। এখন প্রতি রাতে আমি আমার ভাইয়ের কথা ভাবতে ভাবতে নিজের সাথে বিভিন্নভাবে আনন্দ নিতে থাকি। একদিন রাতে ঘুমানোর জন্য রুমে চলে যাই, ঘরের দরজা প্রায় খোলা ছিল। আমি নিজের সাথে কিছু একটা করছিলাম। সেই সময় আমার ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিতে। আমার এই অবস্থা দেখে সে একটু লজ্জা পেয়ে যায়। আমি তাকে দেখে খুব লজ্জা পাই। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কেন এসেছো রুমে? সে বলল, মোবাইলের চার্জার নিতে। আমি তাকে আমার পাশে এসে বসতে বললাম। সে আমার পাশে এসে বসে জিজ্ঞাসা করল, আপু, কি করছিলে? জামাইয়ের কথা মনে হচ্ছিল বুঝি? আমি বললাম, না, জামাইয়ের কথা মনে করে তো আর লাভ নেই, আমি তো ওনার কথা ভাবছিলাম। সে আমার কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে, কেন আপু? আমিও বললাম, এত অবুঝ সাজতে হবে না। তারপর আমি তার খুব কাছে গিয়ে বসে বললাম, ভাই, তুমি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে অনেক ভালোবাসি। ছোটবেলা থেকেই তোমার সাথে থাকতে চেয়েছি অনেকবার, কিন্তু লজ্জায় বলতে পারিনি। আজ বলছি। সে আমার কথা শুনে বলল, আপু, তুমি দেখতে অনেক সুন্দর। আমারও মন করত, কিন্তু আমিও তোমাকে বলতে পারিনি। ভয়ে আমি তার মুখ থেকে এইসব কথা শুনে অনেক খুশি হলাম আর তাকে জড়িয়ে ধরলাম। সেও আমাকে জড়িয়ে ধরল। আমি তার গালে অনেকবার কিস খেলাম। তারপর অনেক দিনের মনে বাসনা আমার পূর্ণ হতে থাকল। সে রাতে আমার রুমে অনেকক্ষণ ছিল আর আমাকে অনেক ভালোবাসা দিল, যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। পরে সে তার রুমে চলে গেল আর বলল, একটু পরে যেন আমার রুমে আসো, কারণ অনেকক্ষণ হলো আমি তোমার রুমে আছি, কেউ যেন সন্দেহ না করে। পরে আমি সুযোগ বুঝে তার রুমে গিয়ে আবার শুরু করলাম বাকি কাজগুলো। আমার ভাইয়ের এসব দেখে আমি তো অবাক হয়ে গেলাম। ভাবছিলাম, যদি কিছুদিন আগে এসব হতো তাহলে আমি হয়তো বিয়েই করতাম না। আমরা সেদিন অনেকবার ঘনিষ্ঠ সময় কাটিয়েছিলাম। যে ভালোবাসা আমার ভাই আমাকে দিয়েছে, এতদিনেও আমার স্বামী আমাকে এই রকম ভালোবাসা দিতে পারেনি। তাই আমি মনে মনে ঠিক করলাম, আমি আমার স্বামীকে ছেড়ে দেব এবং বাড়িতেই থাকব, আর আমার সব অপূর্ণতা আমার ভাইয়ের কাছ থেকে পূরণ করব। এরপর থেকে আমি আর আমার ভাই একসাথে অনেক সময় কাটাতে শুরু করলাম। আমরা অনেক গোপনে এই সম্পর্কটা চালাতে লাগলাম, কারণ কেউ যদি এই সম্পর্কের কথা জানতে পারে তাহলে অনেক খারাপ মন্তব্য করবে। তাই আমরা খুব সাবধানে আমাদের সম্পর্কটা চালিয়ে যেতে থাকলাম। আমি এখন অনেক খুশি, কারণ আমার ভাই আমাকে অনেক ভালোবাসে এবং যত্ন নেয়। আমরা অনেক সময় বাইরে ঘুরতেও যেতাম, সেখানেও সুযোগ পেলে আমি আমার ভাইয়ের কাছ থেকে ভালোবাসা নিতাম। সেও আমার সাথে খুব খুশি ছিল, তাই সে আমাকে অনেক সময় দিত। কিছুদিন পর আমি আমার স্বামীকে ছেড়ে দেই। আমি বাড়িতে এসে আমার মায়ের সাথে সব শেয়ার করি এবং বলি যে জামাই আমাকে আর ভালোবাসে না। আমার কথা শুনে মা বললেন, যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো। স্বামীকে ছেড়ে দেওয়ার পর আমি নিজেই বাড়িতে থাকতে শুরু করি। আমি আর আমার ভাই একসাথে থাকা শুরু করলাম, অনেক সময় কাটাতে লাগলাম, গল্প করতাম, যা আমার জন্য অনেক ভালো সময় ছিল। এখন আমরা সুযোগ পেলেই ঘনিষ্ঠভাবে সময় কাটাই। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।